নমস্কার, আমি অলোক রঞ্জন। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 বর্ধমান। আজকে আমার ভিডিও যে প্রান্ত থেকেই দেখছেন, আমার পরম ঈশ্বরের অশেষ করুণা তার উপর বর্ষিত হোক, এই আশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। নার্সিংয়ের এএনএম জিএনএমের অঙ্ক সমাধান করাবো সম্পূর্ণ। ইংরেজি এবং রিজনিংয়ের উত্তর বলবো। আপনারা ইতিমধ্যে আমাদের টোটাল জিকে পার্ট, যেটা সায়েন্স পার্ট জিকে পার্ট, সেই পার্টটার উত্তর পেয়ে গেছেন। আপাতত দেরি না করে আমি শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। কোশ্চেন লেভেলটা যদি বলেন, কোশ্চেন লেভেল কিন্তু খুব যে কঠিন তা নয়, আবার খুব সহজ তাও কিন্তু নয়। যদিও সিলেবাস বহির্ভূত প্রশ্ন প্রত্যেক বছরই আসছে, নামমাত্র বলে দেয় পাটিগণিত, কিন্তু এই গত 3 বছর থেকে দেখা যাচ্ছে যে পাটিগণিতকে নামমাত্র রেখে অর্ধেকের বেশি অন্যান্য জায়গা থেকে দেয়। ঠিক আছে, তো যাই দিক, আমরা মোটামুটি ধাঁচ বুঝে গেছি যে যতই পাটিগণিত সিলেবাসে বলুক না কেন, মেনসুরেশন এদিকে সব ভরে দেবেই। ঠিক আছে, যাই হোক, আমরা ফুল সমাধানে চলে আসি। আপনারা অনেকেই জানেন, এর আগে যারা আমাদের সমাধান দেখেছেন, যে আমরা একটু ক্লারিফিকেশনের দিকেই যাই, শুধুমাত্র উত্তর বলি না। যেমন ধরুন, বাংলাটাই বলি, একটা পাম্প ঘন্টায় 2100 লিটার জল ভর্তি করতে পারে, তাহলে 7 মিটার দৈর্ঘ্য 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটা জলাধার, যার উচ্চতা 30 ডেসিমিটার, এই উচ্চতায় জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে? মাথায় রাখতে হবে যে ঘন্টায় 2100 লিটার জল ভর্তি করতে পারে যে পাম্প, সেই পাম্পটা যাকে ভর্তি করছে সে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত? যদি মনে করুন এটা হচ্ছে সেই আমার জলাধার, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, দৈর্ঘ্য 7 মিটার, প্রস্থ 5 মিটার এবং উচ্চতা হচ্ছে 30 ডেসিমিটার। এইটা কিন্তু ডেসিমিটার, আর এইগুলো সব মিটার। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে? এই জলাধারের আয়তনটাকে বার করতে হবে। আয়তন বার করতে গিয়ে আমরা কি করব? এই যে 7, এটা 30, 7 মিটার মানে হচ্ছে 70 ডেসিমিটার, ইন্টু 5 মিটার মানে হচ্ছে 50 ডেসিমিটার, ইন্টু 30 ডেসিমিটার অলরেডি ছিল। এটা হচ্ছে আমার আয়তন, এত ঘন মিটার হচ্ছে আমার আয়তন। ক্লিয়ার? এক ঘন্টায় যদি 2100 লিটার জল ভর্তি হয়, তাহলে টোটাল ক ঘন্টা লাগবে? একেই সিম্পল 2100 দিয়ে ভাগ, সিম্পল একেই 2100 দিয়ে ভাগ আয়তনকে। দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য, 7 দিয়ে কাটলাম 3 হলো, 3 কেটে দিলাম, এইটা গেল, থাকলো কত? 50। তার মানে 50 ঘন্টা সময় লাগবে। এবার অনেকের মনে হতে পারে, সিম্পল কি আয়তনকে এই 2100 লিটার ঘন্টায় ভর্তি হচ্ছে এটা দিয়ে ভাগ করলেই হয়ে গেল? হ্যাঁ, হয়ে যাবে। তার কারণ হচ্ছে, এটা আমাদের জানা দরকার যে 1 ডেসিমিটার কিউব মানে ঘন ডেসিমিটার সমানই কিন্তু 1 লিটার জল। এটা যাদের জানা ছিল তারা খুব সহজে করতে পেরেছে। 1 ঘন ডেসিমিটার জায়গার মধ্যে 1 লিটার জল ধরে। ঠিক আছে, ওই জন্য আয়তনকে শুধু ভাগ করে দিলেই কাজ মিটে গেল। নেক্সট খেয়াল করুন, পরের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে এ ও বি দুটি নিরেট গোলক, মানে ফুটবল, নিরেট ফুটবল। বি এর সমগ্রতলের ক্ষেত্রফল এ এর সমগ্রতলের ক্ষেত্রফলের 4 গুণ, মানে বড়কে বি এর সমগ্রতলের ক্ষেত্রফল এর সমগ্রতলের ক্ষেত্রফলের থেকে 4 গুণ, তার মানে বি বড়, এ ছোট। 4খানা এ মিলে 1খানা বি হয়, তার মানে ছোটকে এটা হচ্ছে ছোট আর বিটা হচ্ছে বড়। একে ছোট হাতে লিখলাম, বিকে বড় হাতে লিখলাম বোঝার সুবিধার জন্য। এটা ছোট। এখন ওদের সমগ্রতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে কে কত গুণ, মানে এটা হচ্ছে অনুপাত ভাবতে পারি। জানতে চাইছে এ আর বি এর আয়তনের অনুপাত কত। এখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি কারো এটা জানা থাকতো যে এই যে নিরেটের সমগ্রতলের ক্ষেত্রফল এইটার যা অনুপাত হয়, আমাদের ওই দুটো গোলকেরই আয়তনের অনুপাত একদম হুবহু সমান হয়, হুবহু সমান। তার মানে কি দাঁড়ালো? এ ছোট বি বড়, এদের অনুপাত কী ছিল? কে কার 4 গুণ? এ হচ্ছে 1 হলে বি হচ্ছে 4। তার মানে এখানে এ আর বি জানতে চাইছে, মানে উত্তর হচ্ছে 1:4। কিচ্ছু করা লাগতো না। যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নেয়, বিশেষ করে কম্বাইন কোর্স করলে এটা তাদের জানা হয়ে যায় যে ওই সমগ্রতলের ক্ষেত্রফলের যা অনুপাত আয়তনেরও তাই অনুপাত। এবার যদি আপনি বলেন যে সেটা কি করে সম্ভব, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এটা ধরে নিচ্ছি এর সমগ্রতলের ক্ষেত্রফল, এদিকে 4 পাই আর স্কোয়ার, এটাও তাই। ক্লিয়ার হলো? এবার কে বড় ছিল? বি বড় ছিল। তার মানে 4খানা এ মানেই কিন্তু 1খানা বি, এটা হচ্ছে সমান। দেখুন এই ক্ষেত্রফল 4টে এ আর 1টা বি, ক্ষেত্রফল সমান। এবার আমরা যদি চেষ্টা চালাই যে এই ক্ষেত্রফলকে আমরা আয়তনে ট্রান্সফার করে দেব, অনুপাতটা কেমন হবে? সেটা হচ্ছে এইটা যদি আমাদের সমান চিহ্ন দিয়েছি, ঠিক আছে, এই ক্ষেত্রফল থেকে আয়তনে ট্রান্সফার করলে কীরকম হবে? আয়তনের ফর্মুলা তো 4/3 পাই আর কিউ। তাহলে খেয়াল করে দেখুন, একে জাস্ট একটা 3 দিয়ে যদি ভাগ করে দিই আর একটা আর দিয়ে গুণ করে দিই,
একে 3 দিয়ে ভাগ করি, একটা আর দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আয়তন হয়ে গেল। খেয়াল করে দেখুন 4/3 পাই আর কিউ হয়ে গেছে। এটাই তো অনুপাত। তাহলে বাস্তবে কি দেখা যাবে? বাস্তবে এটাই হচ্ছে এদের অনুপাত। ক্লিয়ার? এটাই অনুপাত। এবার আপনি ভালো করে খেয়াল করে দেখুন, এটা এ ওটা বি, আয়তন কার কত কত, আয়তনটা কত, সেটা হচ্ছে এই 4/3 পাই আর কিউ গায়েব, এখান থেকেও 4/3 পাই আর কিউ গায়েব, কত হলো 4:1। এবার এইটা কিসের? এ 4 পিস সমান ও 1 পিস, মানে একই ব্যাপার। এর 4 পিস সমান ওর 1 পিস, আগেও তো তাই ছিল। এ 4টে এ সমান হচ্ছে একটা বি, তাহলে এ আর বি এর অনুপাত কত? এ 4 পিস সমান এ যদি 1 পিস হয় তাহলে অনুপাতটা উল্টো হয়ে যাবে 1:4। ক্লিয়ার? ঠিক। পরেরটা দেখুন, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত হচ্ছে 4:5। কতগুলো কোশ্চেন, মানে 10টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন জলের মতো সহজ, বাকি 3টে কোশ্চেন মডারেট, 2টো কোশ্চেন কিন্তু টাফ। এইরকম একটা স্টাইল দিয়েছে। লম্ববৃত্তাকার শঙ্কু, মানে এইটা হচ্ছে আমার লম্ববৃত্তাকার শঙ্কু, মনে করুন এই যে এরকম লম্ববৃত্তাকার শঙ্কু। এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, বা এটা হচ্ছে শঙ্কুর হাইট, এটা হচ্ছে ভূমি ব্যাসার্ধ, ঠিক আছে? আর এইটা হচ্ছে তির্যক উচ্চতা। এটাকেই যদি কাটিং করে নিই তাহলে দেখা যাবে জিনিসটা এই রকম হচ্ছে। এইবার শঙ্কু কেমন ছিল আশা করি বুঝতে পারছেন। তা শঙ্কু থেকে এইটাকে যদি কেটে বের করে নিয়ে যাই, তাহলে শঙ্কুর যেটা উচ্চতা সেটাই হচ্ছে বাস্তবে ত্রিভুজের লম্ব, শঙ্কুর যেটা ব্যাসার্ধ, এই নিচের বৃত্তটার সার্কেলে যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে ভূমি, আর শঙ্কুর যেটা তির্যক উচ্চতা সেটাই হচ্ছে ত্রিভুজের অতিভুজ। এইবারে আপনি ভাবুন এর অনুপাত কী ছিল? 4:5, মানে লম্বটা 4, এইটা হচ্ছে 5। এবার যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নেন তারা জানে যে ভূমি 3 হলে লম্ব 4 হলে অতিভুজ 5 হয়, মানে এদের রেশিও কি 3, 4, 5। এখন আমাদের জানতে কি চেয়েছে? তির্যক উচ্চতা আর ভূমির রেশিও। তির্যক উচ্চতা 5, ভূমি হচ্ছে 3, তাহলে 5:3 হচ্ছে উত্তর, হয়ে গেল। আর যারা মনে করবেন যে আমি এইটা সূত্র ধরে করব, তাহলে লম্ব সমান কি অতিভুজ স্কয়ার থেকে এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি সমান কি ওই যে ফর্মুলা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওখান থেকে ভূমি সমান √ অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার, করলে যা হবে একই উত্তর বের হবে। এই উত্তর হচ্ছে 5:3। নেক্সট এইটা দেখুন, x² - 6x + 4 সমান হচ্ছে 0। দ্বিঘাত সমীকরণের বীজগুলির গুণফলের বর্গমূল। এই অঙ্কটা কিন্তু একটুখানি টাফ দিয়েছে, একটুখানি টাফ। বীজগুলির গুণফলের বর্গমূল, ঠিক আছে? তো এটাকে একটু সাবধানে বার করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের শ্রীধরাচার্যর যে সূত্রটা সেটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কী ছিল মনে আছে? দুটো শ্রীধরাচার্যর দুটো বীজ বার করার নিয়ম, -b ± √b² - 4ac / 2a। এটা ছিল শ্রীধরাচার্যর সূত্র অনুযায়ী দুটো বীজ বার করার ফর্মুলা, একটা বীজে প্লাস হবে আর একটা বীজে মাইনাস হবে, তাহলেই হয়ে গেল। এইটা অনুযায়ী আমাকে কি করতে হবে? আগে দুটো বীজ বার করব, তারপর তার গুণফল, তারপরে তার বর্গমূল, তাহলে উত্তর কত হবে? এবার আমরা বীজ বার করব। খেয়াল করে দেখুন, এটা হচ্ছে এ, এই জায়গাটা হচ্ছে বি, আর এটা সি, মানে কনস্ট্যান্ট, যেটা মনে পড়ছে। তাহলে আমার বি এর মানটা কত? দুটো বীজ বার করব। খেয়াল করুন, বি এর মানটা হচ্ছে এখানে -6, তাহলে -b মানে কিন্তু +6, তারপরে দিলাম প্লাস, একটা বীজ বার করছি, ফের √ বি মানে কত? -6, তাহলে b² মানে -6 মানে 6 6 36। খেয়াল করবেন আমি একবারে করছি, -4ac, 4 মানে তো 4, a মানে 1 আর c মানে 4, তা 4 × 4 মানে কত? 16, বাই কত? বাই হচ্ছে 2a। এইটা হয়ে গেল একটা বীজের মান। যদি একটু শর্ট করে নিই তাহলে কি দাঁড়ায়? সেটা দাঁড়ায় হচ্ছে, কোথায় লিখবো? এখানেই লিখি, ওপরে 6 প্লাস 36 থেকে 16 বাদ দিলে কত থাকে? 20। 20 মানে কত? 20 মানে হচ্ছে 2√5, 4 5 20, রুটের মধ্যে 4 × 5, 4 থেকে 2 বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে 2√5। কত হয়ে গেল এটা? 2√5, বাই যেমন 2 ছিল। এখন এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে 3, এখানে থাকে √5, 2 এখানে কেটে দিলাম, আর এখান থেকে কেটে গেলে কত থাকে? এখানে থাকে 3, তার মানে থাকলো কত? 3 + √5। এটা হলো একটা বীজ। ঠিক একই রকমভাবে এটা যেমন একটা বীজ, কত? 3 + √5, এটা একটা বীজ। ঠিক উল্টো বীজ, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে 3 - √5 হবে, তাহলে আর একটা বীজ কত হবে? 3 - √5। এইটা হয়ে গেল আর একটা বীজ। ক্লিয়ার? এবার আমাদের কোশ্চেনে বলেছিল দুটো বীজের গুণফলের বর্গমূল। গুণফল মানে এইটা, তার বর্গমূল মানে এইটা। এবার গুণফলটা তাকানি, a + b × a - b, সিম্পল দেখতে পাচ্ছি। কার ফর্মুলা? a² - b²। তার মানে রুটের মধ্যে a² মানে হচ্ছে 9 মাইনাস এই b² মানে শুধু 5, তার মানে কত হলো? √4। √4 মানে উত্তর হচ্ছে 2।
ফাইনাল উত্তর কত? ফাইনাল উত্তর 2। সব অপশান এ উত্তর হয়ে যাচ্ছে, কেন কে জানে। নেক্সট, এইটা বেশ মজার। সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের এই অঙ্কটা জেনারেলি আপনি বইতে পাবেন না, মানে এই ধরনের অঙ্ক জেনারেলি বইতে থাকে না, সমাধান পাবেন না। এটা একটু অন্য স্টাইলে সমাধান করতে হবে। যদি একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজের অন্তর মানে এক্সের যে দুটো মান বেরোয়, দেখুন আপনি চাইলে সবসময় যে দ্বিঘাত সমীকরণে ওই শ্রীধরাচার্য বাবুর সূত্র ধরেই করতে হবে তার কোনো মানে নেই। যদি বলে দেয় ওটা ধরেই করুন, আলাদা বিষয়। যদি না বলে দেয় তাহলে আমাদের নিজের স্টাইলে এক্সের মান মিডিল টার্ম ফ্যাক্টর করে আমরা করে নিতে পারি। কোথাও কাজে কিন্তু সেটাও লাগাতে পারি, কেউ দেখতে যাবে না যে আমি উত্তরটা কীভাবে বার করলাম। ঠিক, এবার ধরুন দুটো বীজের অন্তর হচ্ছে এইটা, মানে এক্সের যে দুটো মান বেরোবে তাদের বিয়োগফল এইটা এবং ধ্রুবক পদ এইটা, তাহলে তাদের সমীকরণটা কেমন হবে? জেনারেলি সমীকরণ বলে দেয় দুটো বীজ বার করতে হয়, কিন্তু এবারে বীজ বলে দিয়েছে তাও বলেনি, বীজের অন্তর আর হচ্ছে ধ্রুবক পদ মানে সি এর মানটা কনস্ট্যান্ট যেটা, সেইটা বলে দিয়েছে সমীকরণটা কত হবে। এখন আমাদের যদি একটু বুদ্ধি থাকে, যদিও আছে আর কি কম বেশি, এই যে ধ্রুবক পদটা হচ্ছে 4 মানে কি +4, তাহলে এখানে ধ্রুবক পদ রয়েছে -4 মানে এই অপশানটা কাটা, এখানে ধ্রুবক পদ -4 মানে এই অপশানটা কাটা। দুটোতে প্রথমেই আমরা দুটোই কেটে দিলাম। সি এর জায়গায় কত আছে? -4, কিন্তু আমাকে সি এর জায়গায় তো 4 বলেছে, ধ্রুবক পদ 4, ওটা কিন্তু -4 নয়। এবং বাকি দুটো অপশান পড়ে রইল, আমরা এটা দিয়ে চেষ্টা চালাবো। কীরকমভাবে চেষ্টা চালাবো? দেখুন দুটো বীজের অন্তর হচ্ছে 3, মানে এক্সের যে দুটো মান তার বিয়োগফল 3। আমরা যদি আমাদের নিজস্ব স্টাইল কাজে লাগাই, সেটা হচ্ছে অপশান এ কে বা অপশান বি কে আমরা উত্তর ধরি। মনে করুন 4কে ভেঙে আমাদের কী বানাতে হয়? -5। যদি আমরা ওই নর্মালি মিডিল টার্ম ফ্যাক্টর অনুযায়ী সমাধান করি, তাহলে 4কে ভেঙে -5 বানালে কী হবে? 4 একে 4, -5 বানাবো, তার মানে -1 -4, মানে -x -4x, তবেই তো -5x হবে মাঝখানটা। এবার যেটা -1 বেরোয় সেটা ফাইনালি উত্তর +1 হয়, যেটা -4 সেটা ফাইনালি উত্তর কি হয়? +4 হয়ে যায়। তার মানে দেখুন এক্সের দুটো মান, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 4, তবে এদের বিয়োগফল কত? তবে এদের বিয়োগফল 3, মিলে গেল, তাই নয় কি? এবার মিলে যদি যায় কোন সমীকরণ থেকে? এই সমীকরণ থেকে মিলে গেল, তার মানে এটা হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার? ঠিক। এবার আপনি যদি আপনার সন্দেহ হয়, মানে আমি বলছি আর কি, যদি সন্দেহ হয় তাহলে আপনি এক কাজ করবেন, এই 1 এবং 4 বসিয়ে একবার চেক করে দেখবেন তো মেলে কিনা, মানে সমানে ডান দিক বাদিক। আমি ধরুন 1 বসালাম, তাহলে 1² মানে 1, -5 × 1 মানে 5, 1 - 5 মানে -4, -4 আর +4 মিলে দেখুন 0, মিলে গেল। আবার যদি 4 বসাই, 4² মানে 16, আর এটা 4 × 5 = 20, 16 - 20 মানে কত? -4, -4 আর এদিকে হচ্ছে +4, -4 +4 কত? 0, এটাও মিলে গেল। তার মানে এই যে দুটো মান ধরেছি, দুটো মানেই সমীকরণটাও মিলে যাচ্ছে। আবার দুটো মান থেকে আমি এদের বিয়োগফলটাও পেয়ে গেলাম, আবার কি হলো? ওদের ধ্রুবকটাও পেয়ে গেলাম 4। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু টাফ ছিল। জেনারেলি এই কমন সেন্সটা কাজে যারা লাগাতে পেরেছে তারা উত্তর করতে পেরেছে, যারা লাগাতে পারেনি তাদের একটু ডিস্টার্ব হয়েছে। ঠিক আছে, তবে কিছু মনে করবেন না, আমি রয়েছি তো। নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা বেশ ভালো, মানে এই যে কোশ্চেনটা দিয়েছে পরীক্ষা আমি দেখলাম যথেষ্ট ভালো। একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 আর 5, মানে বিষমবাহু ত্রিভুজ। গোলমালটা এইখানে, সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ যদি হতো একটু ছোটোর মধ্যে হতো, বিষমবাহু ত্রিভুজ মানে একটু ঝামেলার বিষয়। তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত? নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফল বলেনি, এই যে 3টে বাহু তাতেই যদি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হয় তাতেই লোকে হিমশিম খায়, কিন্তু তার পরিবৃত্ত মানে কি? এইটা হচ্ছে 3, এইটা 4, এইটা হচ্ছে 5, তাহলে এটা 5, এটা 4, এটা হচ্ছে 3। এবার এইটার পরিবৃত্ত কি করে আঁকে? সেটা হচ্ছে যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডক যদি করি, মনে করুন এরকম, তাহলে যেখানে মিলিত হয় সেইখান থেকে যে কোনো একটা কৌণিক বিন্দুতে যদি আমরা মাপটা নিই, এটা হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের, এটাও যা হবে এটাও তাই হবে, এটাও তাই হবে, দিয়ে যদি মাপটা নিই এরকম করে ঘোরাই, তাহলে যে বৃত্তটা হয় বাইরে সেটা হচ্ছে ওর পরিবৃত্ত। তাহলে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আমার বৃত্তটা একটু সাইডে চলে গেছে, বা এইটাকে বলা হয় পরিব্যাসার্ধ। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরিব্যাসার্ধ। এখন এই পরিব্যাসার্ধ যদি বার করতে পারি, মানে এইটা, তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল বার করতে পারবো। পরিব্যাসার্ধ বার করার একটা ফর্মুলা হচ্ছে এইটা, পরিব্যাসার্ধ। ঠিক আছে, এটা মানে হচ্ছে ওই যে ত্রিভুজের 3টে বাহু তাদের গুণফল, মানে আমি ওটাকে XYZ ধরলাম, বাই 4 ইন্টু ক্ষেত্রফল, ওই ত্রিভুজের ক্ষেত্রফল। বোঝা গেছে?
এইটা হচ্ছে পরিব্যাসার্ধর ফর্মুলা। আবার এক্স ওয়াই জেড মানে কত, 3 × 4 × 5, তার মানে 3 × 4 × 5 বাই 4 ইন্টু এর যে ক্ষেত্রফল মানে ওই ত্রিভুজের। এবার ক্ষেত্রফল বার করতে গিয়ে এখানে পরিব্যাসার্ধ মানে আমি পরিব্যাসার্ধ মানে হচ্ছে বাস্তবে তো ব্যাসার্ধ, তাহলে আমি আর সমান লিখলাম এইটা। এবার লিখতে গিয়ে এবার ক্ষেত্রফলে গিয়ে আমি উল্টে বসে আছি, এই রে ক্ষেত্রফল কত, এ তো বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল আমাকে বার করে আনতে হবে কার, এই ত্রিভুজের। এবার চলে আসুন, এই যে বিষমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফলের ফর্মুলা কি? এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এরিয়া সমান এস ইন্টু এস মাইনাস এক্স, মানে ওই এবিসিডি বাহুগুলোকে যদি এক্স ওয়াই জেড ধরি, যদিও বইতে আপনার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি আছে, এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই ইন্টু এস মাইনাস জেড, আমি এটা লিখলাম। ঠিক আছে, এবার এস মানে কত, এস মানে আবার অর্ধপরিসীমা। ফ্যাচাং দেখুন, অর্ধপরিসীমা মানে এই যে ত্রিভুজে 3, 4, 5, তাহলে এস মানে হচ্ছে 3 + 4 + 5/2, 5 আর 4 9 আর 3 12/2, মানে এস সমান হচ্ছে কত, এস সমান হচ্ছে 6। বোঝা গেল, এস সমান 6। তার মানে এইখানটায় রুটের মধ্যে 6 ইন্টু 6 মাইনাস এক্স মানে কত, 6 - 4, একটা করলাম, 6 - 4 মানে হচ্ছে 2, একটা হচ্ছে 6 - 3 মানে হচ্ছে 3, একটা হচ্ছে 6 - 5 মানে হচ্ছে 1, তাহলে 6 দিয়ে 12, 3 × 12 36, √36 সমান হচ্ছে কত, 6। এটা কি, এটা হচ্ছে ক্ষেত্রফল, যে 6টা আমরা এইখানে বসাবো। ফ্যাচাং বুঝতে পেরেছেন? তাহলে এই ক্ষেত্রফল এখানে 6 বসালাম, কত কাটবো, 4 4 কেটে দিলাম, কাটলাম, এইটা হলো 2 হলো, তাহলে 5/2 মানে কত, 2.5, 5/2, 5/2 মানে হচ্ছে এর রেডিয়াস, 5/2 লিখি। ঠিক আছে, তাহলে এর রেডিয়াসটা বেরোলো 5/2 মানে হচ্ছে 2.5। এইবার এই যে রেডিয়াসটা কার, ওই বৃত্তটার, পরিবৃত্ত মনে আছে, এই যে পরিব্যাসার্ধ এইটা। এবার আমরা চলে আসব এই বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ক্ষেত্রফল কি, বৃত্তের এরিয়া, আর ওই বৃত্তটির তো লিখছি না। ঠিক আছে, বৃত্তের এরিয়া সেটা হচ্ছে πr² মানে 22/7 ইন্টু r² মানে কত, 5/2 ইন্টু 5/2 লিখলাম। ঠিক আছে, তাহলে কত কত কাটবে, 2 কাটলাম, এইটা হলো 11, থাকলো কত, আর কেউ কাটাকাটি যাচ্ছে না, 5 5 25 ইন্টু 11, এখানে নিচে হচ্ছে 7/14, আর 25 ইন্টু 11 মানে হচ্ছে 275 হলো। তাহলে 275/14 কোথায় আছে, অপশন সি। এইটা একটু কিন্তু কষ্টকর মানে কিছু নয়, যদি আপনি সিম্পল ওয়েতে ভাবেন তাহলে মোটামুটি 4খানা অঙ্কের যোগফল হচ্ছে এইটা, সময় সাপেক্ষ। এবার যদি কেউ খুব স্পিডে করতে পারেন তাহলে এটা উদ্ধার হবে, আর তা নাহলে হয়তো ছেড়ে দিতে হয়েছে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল কত, 275/এটা। নেক্সট, এবার তো জলের মতো সহজ অঙ্ক দিয়েছে কিছু অঙ্ক। সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? হাস্যকর ব্যাপার, 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে মানে 100 টাকাটা 200 টাকা হবে, তার মানে 100 টাকা সুদ হবে। এই 100 টাকাটা সুদ হবে 4 বছরে, মানে 1 বছরে কত, 1 বছরে 25 টাকা, অপশন বি উত্তর। বোঝা গেল, এটা যদি 4 বছরে হয় তাহলে 1 বছরে কত, এটাকে 4 দিয়ে ভাগ করে 25 উত্তর। ঠিক, তারপরেরটা দেখুন, এটা আরেকটু ভালো অঙ্ক দিয়েছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% হারে 3000 টাকার সরল সুদ কত? এখন আমাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আবার হিসেব করতে হবে। জানুয়ারি মানে 1 জানুয়ারি থেকে শুরু করে দেখুন 26 মে পর্যন্ত। জেনারেলি হয় কি, 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বলে হয় ফার্স্টের দিন কিংবা লাস্টের দিন সুদ লাগে না, কিন্তু এখানে থেকে পর্যন্ত বলে দিয়েছে, মানে এটা জুড়তে হবে। আমি জানুয়ারি মাসে, তার মানে কত, জানুয়ারি মাসে 31 দিন প্লাস ফেব্রুয়ারি লিপিয়ার নয় তো 2005, তার মানে 28 দিন, 29 নয়। ফেব্রুয়ারি পরে মার্চ হচ্ছে কত, মার্চ হচ্ছে 31, ফের এপ্রিল হচ্ছে 30, মে মাসে তারপর হচ্ছে 26 দিন। এইটা টোটাল দিন হচ্ছে এইটা, কত হলো, 30, 20, 50, 30, 80, 80, 110, 130, 130, 130, 131, 139, 140, 146, টোটাল হচ্ছে 146 দিন। 146 দিনের সুদ কী হিসেবে, এবার আমরা চলে আসি, নিচে লিখবো, হ্যাঁ নিচেই লিখি। 146 দিন মানে হচ্ছে 3000 টাকার 6% হারে 146 দিন, মানে 146/365। এর সুদটা কত হবে, ধাই করে কেটে দিলাম 100, আর কাকে কাটবো, এইটা কাটলাম, 146 আর 365 কাটলে কত হয়, 2.5, 2.5। এটা একটু কাটাকাটি করে নিতে হবে, এটা কাটলে 2.5 হয়। ফের হচ্ছে আর কাকে কাটবো, তো আমরা 3 6 180, 180/2.5
মানে যেটা দাঁড়াচ্ছে 180/2.5 72, মানে উত্তর কত? 72 টাকা। ঠিক আছে, 172 হচ্ছে উত্তর, এই 172 বলছি, উত্তর হচ্ছে শুধু 72। ঠিক আছে, কিন্তু এটা কি করে দিলাম, এটা আমি পরের অঙ্কর মধ্যে করে ফেলেছি, কেউ কিছু মনে করবেন না। ঠিক আছে, এই অঙ্কটা আমি পরের অঙ্কের মধ্যে সমাধান করে ফেলেছি। আচ্ছা নেক্সট দেখুন, রমেশবাবু একটা ঘড়ি 300 টাকায় বিক্রি করেন, এতে তার 25% ক্ষতি হয়, তিনি 16% লাভ করতে চাইলে ঘড়িটি কি করতে হবে? বিক্রয় মূল্যের থেকে আরও কত বেশি টাকায়, কত বেশি, এটা হাইলাইটেড লাইন, কত টাকায় বিক্রি করতে হবে সেটা কিন্তু বলেনি, কত বেশি টাকায়। তাহলে দেখুন 300 টাকায় বিক্রি করেছে, 300 টাকায় বিক্রি করে তার 25% ক্ষতি হয়েছে, মানে 75% দাম পেয়েছে। তাহলে একে 75 দিয়ে ভাগ করলাম, 1% মান পেলাম। বেচতে হবে কত? 16% লাভে, তার মানে ইন্টু 116 করে দিলাম। ঠিক আছে, ইন্টু 116 হয়ে গেল। তাহলে কাটাকাটি করলে কত হবে? 75 যদি কাটি 4, 75 ডবল 150, 150 ডবল হচ্ছে 300, তাহলে 4 ইন্টু 116 মানে 464। কত? 464। 464 হচ্ছে উত্তর। তাহলে 464 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু আমাদের কোশ্চেন ছিল কত বেশি টাকায় বিক্রি করতে হবে। তাহলে 300 টাকার জিনিসটা 464তে যদি করতে হয়, 300 বাদ দিয়ে 164 টাকা এক্সট্রা লাগবে। কই অপশন? অপশন এ। সবই এক ধার থেকে অপশন এ হচ্ছে, শুধু এই হয়ে গেল কত? এই হয়ে গেল অপশন ডি, বাকি প্রায় সবাই তো অপশন এ হয়ে যাচ্ছে। এবার দেখুন এই অঙ্কটা বেশ মজার অঙ্ক আমার মনে হয়েছে, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রেখে একটা আয়তঘন তৈরি করা হলো, তাহলে ওই সংযুক্ত আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? এগুলো সব নর্মাল অঙ্ক। এবার ঘনকটা কীরকম? মনে করুন প্রথমে একটা ঘনক আমি এরকম বানিয়েছি, লুডোর গুটি, খুব ভালো কথা, এরকম দিলাম, এটা একটা লুডোর গুটি। ঠিক একই সাইজের আর একটা ঘনক, নীলকালি দিয়ে আর একটা ঘনক আঁকি, কীরকম আঁকবো? এইটা হলো, এইটা হলো, হ্যাঁ এইটা হলো, ফের এইটা হলো, এইটা দিলাম, এইটা দিলাম, আর কীরকম হবে? আচ্ছা এইটা হলো, এইটা, হ্যাঁ মোটামুটি দুটো পাশাপাশি ঘনক, একটু দেখতে কেমন লাগছে, লালকালি নীলকালি, দুটো ঘনক একসাথে জুড়ে দিয়ে সাইজটা কেমন হয়েছে? সাইজটা হয়ে গেছে এইরকম মনে করুন, কেউ কিছু মনে করবেন না, ছবি আঁকাতে আমি খুব পটু। এইটা হয়ে গেছে। তাহলে আগে যে ঘনকটা ছিল তার ধার কত ছিল? 4 সেন্টিমিটার, মানে এটা 4, এটা 4, এটা 4, সবগুলোর এরও 4, এরও এই দিকটা 4, এই দিকটা 4, এই দিকটা সবই 4। এখন যেটা দাঁড়িয়েছে সেটা হয়েছে এইটা 8 হয়ে গেছে, কারণ দুটো পাশাপাশি জুড়েছি, এটা 4 আছে, এটা 4 আছে। তাহলে এর এখন আয়তন কি? 8 ইন্টু 4 ইন্টু 4। কিন্তু আমাদের জানতে কি চেয়েছে? এদের কর্ণ, মানে এই কোণ থেকে শুরু করে এই কোণ পর্যন্ত, কিন্তু এইটা মানে একটা ঘরের নিচের এই কোণ থেকে নিচের ওই কোণটা নয়, ওই কোণটা, মানে এই মাথা থেকে ও মাথা, ওইটা হচ্ছে এর কোণটা, কর্ণের দৈর্ঘ্য। তা এর কর্ণের দৈর্ঘ্য মানে কি? ওই যে কর্ণ সমান √8 স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস হচ্ছে উচ্চতা স্কোয়ার, এইটা। তার মানে 8 8 64 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 16, তার মানে দাঁড়ালো কত? 64 20 16 16 32, তাহলে 36 96, √96। ভেরি গুড। এবার √96 এসে দেখছি ও সর্বনাশ করেছে, √96 উত্তর নাই। তাহলে √96কে ভাঙতে হবে, কীরকম? এইটাকে আমরা ভেঙে নেব, রুটের মধ্যে 16, 6 16 96, 16 ইন্টু 6, 16 ইন্টু 6 করলাম, তার মানে 16 থেকে 4 বেরিয়ে এলো, 4√6 হয়ে গেল। তাহলে উত্তর কত হলো? অপশন বি, 4√6। √96ও এক প্রকার যদি উত্তরে থাকতো তাহলে সেটা করলে হয়ে যেত, কিন্তু ভাঙলে 4√6 হয়ে গেল। ঠিক আছে, ও আর নাই। ঠিক আছে, তাহলে আপাতত এটা হয়ে গেল ম্যাথের কোশ্চেন, ম্যাথের সমাধান। ঠিক আছে, এরপরে যারা ম্যাথগুলো যে যতগুলো পেরেছেন একটু মিলিয়ে নেবেন। এরপর আমি রিজনিং এবং ইংরেজির একটুখানি উত্তরটাকে বলে দিই, সেটা হচ্ছে, এটার ক্লারিফিকেশনে যাচ্ছি না। এই সেটটা যাদের রয়েছে দেখুন, সেটা হচ্ছে 96 দাগে, 96 দাগে উত্তর হচ্ছে অপশন ডি, 96 দাগে। ঠিক আছে, লজিক্যাল রিজনিং 96 দাগে উত্তর হচ্ছে অপশন ডি। তারপর 97তে যেটা ছিল সেটার উত্তর হচ্ছে অপশন বি, ডটার ইন ল। তার আগে ডি কী ছিল? পাওয়ার আর ব্যাটারি। ঠিক আছে, 98তে অপশন হচ্ছে বি, অপশন বি মানে হচ্ছে 22, হোয়াট নাম্বার শুড কাম দ্য নেক্সট, মানে এই জায়গাতে 22 আসবে। ঠিক আছে, 99-এর অপশন হচ্ছে সি, অপশন সি মানে 41টা। কী দিয়েছে? ফাইন্ড দ্য মিসিং টার্ম। আচ্ছা, মিসিং টার্মটা দিয়েছে সেটা হচ্ছে অপশন সি, মানে এই জায়গাতে মিসিং রয়েছে, এটা হচ্ছে 41। তারপরে 100 নাম্বার কোশ্চেনের অপশন হচ্ছে সি, 81,
মানে এটা কি দিয়েছে, এটাও মিসিং টার্ম এই জায়গাতে 81 লাস্টে। এরপরে চলে আসি ইংরেজিতে। ইংরেজিতে 61 দাগে যেটা ছিল, ইংরেজি অবশ্য আগে ছিল, ইংরেজি 61 দাগে যেটা রয়েছে সেটার উত্তর হচ্ছে অপশন বি, হোমিসাইড যেটা রয়েছে সেইটা অপশন বি। ঠিক আছে, 62 দাগে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে অপশন বি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে নিজের নিজের সেট যেটা আছে সেই সেটে একটু মিলিয়ে নেবেন, আমি এর ক্লারিফিকেশনে যাচ্ছি না। 63 দাগের অপশন হচ্ছে বি। ভালো কথা, ক্লারিটি কী কোশ্চেন ছিল, যাই ছিল, হিজ ক্লারিটি অফ দ্য সাবজেক্ট ওয়াজ গুড। ভালো কথা। 64 দাগের উত্তর হচ্ছে অপশন এ, মানে যেটা ম্যানেজড হয়েছে অপশন এ। 65 দাগে হচ্ছে অপশন এ, এই যে সাইডটা, দিস ইজ দ্য সাইড চুজেন। 66 দাগের উত্তর অপশন এ, কী আছে, ও পেনাল্টি আর লো, মানে এইখানে একটা পেনাল্টি, দ্য পেনাল্টি ইম্পোজড আই ক্যান টু লো। ঠিক আছে, খুব ভালো কথা, অপশন এ। তারপরে হলো 67 রয়েছে অপশন এ, তো সবই অপশন এ হচ্ছে, প্লিজ আর ওভার, এই যে প্লিজ ডাইরেক্টর রয়েছে ওভার, উই আর প্লিজ টু হ্যাভ হিম ওভার হেয়ার, খুব ভালো কথা। 68 অপশন বি, মানে টু, নাকি ইনডিফারেন্ট টু, ভালো কথা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তারপর হচ্ছে 69-এর অপশন হচ্ছে বি, একবার দেখে নেবেন। 69-এ বি, দুঃখিত, 70-এ হচ্ছে 70 অপশন বি। ওজ দিয়েছে কিছু এর মিনিং, আচ্ছা আচ্ছা মিনিং। 71-এর অপশন হচ্ছে ডি, রিলিজ নাকি আগে একটা দেখলাম না, ওর রিলিজ দেখিনি। 72-এর অপশন হচ্ছে ডি, খুব ভালো কথা। 73-এর অপশন হচ্ছে সি, কি দিয়েছে, অপোজিট মিনিং। 74-এর উত্তর হচ্ছে অপশন এ, ফিট। 75-এর হচ্ছে অপশন ডি, নাইদার সেন্টেন্স 1 নর সেন্টেন্স 2 ইজ কারেক্ট। তাহলে এটা হয়ে গেল আপাতত রিজনিং এবং ইংরেজির উত্তর বললাম, তার সঙ্গে ম্যাথের সমাধান বললাম। আর ইতিমধ্যে আপনারা জিকে পার্টটা পেয়ে গেছেন শুরুতে, ওই যে বললাম জিকে এবং সায়েন্স পার্টটা যেটা ছিল সেটা শুরুতে পেয়ে গেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং মন দিয়ে পড়াশোনা করুন। যেতে যেতে বলে যাই, যে যেখান থেকে ভিডিও দেখছেন, আমার পরম ঈশ্বরের অশেষ করুণা আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ।